এই ভিডিওর মাধ্যমে আমি রাজস্থানে মরুভূমি সৃষ্টির কারণগুলোকে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো একটা প্রথম প্রশ্ন জাগতে পারে যে আমাদের এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। বর্তমানে ভারতে 28টি রাজ্য আছে এবং 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো এর মধ্যে শুধুমাত্র রাজস্থানে কেন মরুভূমিটা সৃষ্টি হলো, কেন উত্তরপ্রদেশে মরুভূমি সৃষ্টি হলো না, কেন কর্ণাটকে মরুভূমি সৃষ্টি হলো না, ঠিক আছে। তো তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, মরুভূমি মেনলি দুই ধরনের হয়, একটা উষ্ণ মরুভূমি, একটা হয় শীতল মরুভূমি। তো থর, সাহারা এই ধরনের মরুভূমিগুলো কিন্তু সব উষ্ণ মরুভূমির মধ্যে পড়ে। অর্থাৎ এগুলো ক্রান্তীয় মণ্ডলে থাকে, উষ্ণতা বেশি থাকে, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, গাছপালার পরিমাণ নেই বললেই চলে, বালিয়াড়ির পরিমাণটা বেশি। তো সেটাই হচ্ছে উষ্ণ মরুভূমি, ঠিক আছে। তো এই থর মরুভূমি তৈরির কারণ বা রাজস্থানের মরুভূমিটা কেন সৃষ্টি হলো সেটা আমরা আলোচনা করব। তো আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের যে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন আছে, 5টা ভাগ আছে। সেই 5টা ভাগটা কি আছে? উত্তরে পার্বত্য অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং লাস্টে আছে দ্বীপ অঞ্চল। তো এই ক্ষেত্রে কিন্তু মরুভূমির কিন্তু কোনো ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন নেই। মরুভূমিটা কিন্তু বৃহৎ সমভূমি অঞ্চলেরই অন্তর্গত। অর্থাৎ ভারতের যে বৃহৎ সমভূমি অঞ্চল আছে, সেই সমভূমি অঞ্চলেরই একটা ডিভিশন বা একটা ভাগ কি আমাদের হচ্ছে মরুভূমি অঞ্চল, ঠিক আছে। তাহলে মরুভূমি অঞ্চল বলে ভারতে কোনো আলাদা ফিজিওগ্রাফিক ডিভিশন কিন্তু নেই। এটা উৎপত্তিগতভাবে একটা সমভূমির মধ্যে পড়ে বা সমভূমির অন্তর্গত, কিন্তু ক্লাইমেটিক কন্ডিশনে বর্তমানে সেটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এই মরুভূমি সৃষ্টি হওয়ার বেশ কতগুলো কারণ কিন্তু আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করছি। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের প্রতিকূল অবস্থান। এইখানে আছে দেখো আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতটা কিন্তু প্রতিকূল ভাবে আছে। কার প্রতিকূল ভাবে? এই থর মরুভূমির প্রতিকূল ভাবে না, আমাদের যে ভারতে মৌসুমী বায়ু ঢোকে, সেই মৌসুমী বায়ু কিন্তু প্রতিকূল ভাবে অবস্থান করছে বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে। আমরা কি জানি যে মৌসুমী বায়ু দুই প্রকার হয়, ঠিক আছে। একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হয়, আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্যই কিন্তু বৃষ্টিপাতটা ভারতবর্ষে হয়ে থাকে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটো শাখা আছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, আর একটা আছে আরব সাগরীয় শাখা। এই আরব সাগরীয় শাখা থেকে যখন মৌসুমী বায়ুটা ভারতবর্ষে প্রবেশ করে, এইখানে আছে তোমার হচ্ছে পশ্চিম ঘাট পর্বত। এই পশ্চিম ঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই সাইডটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মৌসুমী বায়ুটা যখন ভারতের এই দিকে দিয়ে যাবে, তখন দেখো আরাবল্লী পর্বতের সাথে সমান্তরালভাবে সেটা মৌসুমী বায়ুটা কিন্তু বেরিয়ে চলে যাবে। অর্থাৎ আরাবল্লী পর্বতটা মৌসুমী বায়ুর সাথে কি প্রতিকূলভাবে অবস্থান করছে না, সমান্তরালভাবে অবস্থান করছে। তাই মৌসুমী বায়ুটা কি করছে, এখানে কিন্তু কোনো প্রকার বাধা পাচ্ছে না। আর আমরা জানি মৌসুমী বায়ু যদি বাধাপ্রাপ্ত না হয়, তাহলে সেটা উপর দিকে উঠবে না, আর উপর দিকে না হলে ঘনীভূত হবে না, তার ফলে কিন্তু বৃষ্টিপাতটা হবে না। এই কন্ডিশনটা এখানে হচ্ছে প্রধান কারণ, যে আরাবল্লী পর্বতের কি সমান্তরালভাবে অবস্থান। অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাতের ক্ষেত্রে আরাবল্লী পর্বতের প্রতিকূল অবস্থান, অনুকূল কিন্তু না, প্রতিকূল। যার জন্য এইখানে বৃষ্টিপাতটা, এই এরিয়াতে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে, বায়ু জলীয় বাষ্পহীন হয়ে গেছে বাতাস, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু ক্লাইমেটিক কন্ডিশনটা চেঞ্জ হয়ে একটা মরুভূমির পরিস্থিতি বা মরুভূমি সৃষ্টি করেছে। ওকে, তাহলে প্রথম কারণ আমরা কি পেলাম না, আরাবল্লী পর্বতের প্রতিকূল অবস্থান। 2 নম্বর যেটা বলেছে দেখো, জলীয় বাষ্পের অভাব। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি, এটা হচ্ছে গুজরাট, গুজরাটের সৌরাষ্ট্র, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে গুজরাটের এই যে পাটগুলো, এই পাটে কি হয়, ছোট ছোট কিছু কিছু পর্বত আছে। এই পর্বতগুলোতে মৌসুমী বায়ু কি হয়, বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে এই পাটটাতে কিছুটা বৃষ্টিপাত হয়। তারপর যখন এই জলীয় বাষ্পটা আরো এদিকে চলে যায়, উত্তর এবং পূর্ব দিকে, তখন কিন্তু আরাবল্লী পর্বতের আশেপাশে যখন যায়, তখন একে আরাবল্লী পর্বত সমান্তরালভাবে অবস্থান করছে, আবার এই জলীয় বাষ্পটা যখন যাচ্ছে ওইদিকে, মানে এই বায়ুটা যখন যাচ্ছে, তাতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটাও কম থাকছে। তার ফলে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তাহলে এই গেল দুটো কারণ, একটা কি আরাবল্লী পর্বতের প্রতিকূল অবস্থান, একটা হচ্ছে জলীয় বাষ্পের অভাব। 3 নম্বর যেটা দিয়েছে, উচ্চ উষ্ণতা। এই মরুভূমি অঞ্চল বা এই এরিয়াটাতে উষ্ণতা কিন্তু বেশি। দিনের বেলায় এর উষ্ণতা হয় কিন্তু প্রায় 50 ডিগ্রি সি এর কাছাকাছি, আর রাত্রিবেলায় উষ্ণতা চলে আসে 0 ডিগ্রি সি এর কাছাকাছি, তাই না? তো অধিক উষ্ণতা যদি হয়, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ বাতাস ঘনীভূত না হয়ে বাতাস কিন্তু আরো জলীয় বাষ্প সংগ্রহ করতে চায় অধিক উষ্ণতার জন্য। তার ফলে এই এরিয়াতে কোনো প্রকার কিন্তু বৃষ্টিপাত হয় না, যার ফলে এখানে কি না, মরুভূমিটা সৃষ্টি হয়েছে। তাহলে এই গেল 3টা কারণ। 4 নম্বর কারণ আছে বালি। যেহেতু এখানে বৃষ্টিপাত না হওয়ার জন্য বায়ু তার ক্ষয় কাজ করে, বায়ু অ্যাক্টিভ হয়ে যায়, সেখানে কিন্তু বালিয়াড়ি সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এই বালিয়াড়ির জন্য কিন্তু বা বালির জন্য সেখানে কিন্তু মরুভূমিটা আরো মরুভূমি আস্তে আস্তে বিস্তার পাচ্ছে বা আস্তে আস্তে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ওকে, এরপর আছে দেখো সমুদ্রের পশ্চাৎ অপসারণ, আর একটা আছে সরস্বতী নদীর দিক পরিবর্তন। তো কোনো একটা সময়, কোনো একটা জিওলজিক টাইমে এই সমুদ্র কিন্তু আরো ভেতরে ছিল, সমুদ্রের জলতলটা আরো বেশি ছিল। সমুদ্রের জলতলটা বেশি থাকার জন্য এই জায়গাটা কিন্তু সমুদ্রের মধ্যে ডুবে ছিল,
ঠিক আছে, এবং সমুদ্রের রিগ্রেশন হয়েছে, অর্থাৎ সমুদ্রের জলতলটা নিচের দিকে নেমে গেছে, তাই সমুদ্রের জলটা আস্তে আস্তে পিছিয়ে এই পর্যন্ত চলে এসছে। তাহলে আগে সমুদ্রের জল এদিকে ছিল, সমুদ্রে পিছিয়ে এসছে বা রিগ্রেশন হয়েছে, সি বা সমুদ্রের রিগ্রেশন হয়েছে, তার ফলে কি হয়েছে বলতো, জলটা নিচের দিকে নেমে এসছে, আর এই জায়গাটা কি বলতো, এখানকার বালিগুলো জেগে উঠেছে, তার ফলে এখানে একটা মরুভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর এই যে রাজস্থানে যে সম্বর হ্রদ, এখানে যে সম্বর হ্রদ আছে, সম্বর হ্রদের জল লবণাক্ত কেন, এটাকে সমুদ্রের জলে ছিল, এখানে সমুদ্রের জল এখানে কিছুটা ছাড়া পড়ে গেছিল, যার ফলে সেখানকার জলটা লবণাক্ত হয়ে সেখানে কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তৈরি করেছে, তার নাম হচ্ছে সম্বর হ্রদ। ঠিক আছে, তাহলে 4 নম্বর কারণ যেটা, রিগ্রেশন অফ সি, মানে সমুদ্রের পশ্চাৎ অপসারণ। লাস্টে আছে দেখো, সরস্বতী নদীর দিক পরিবর্তন। তো প্রাচীন গ্রন্থে বা প্রাচীন হিস্ট্রিতে পাওয়া যায়, এখান দিয়ে কিন্তু একটা সরস্বতী নদী এইভাবে প্রবাহিত হতো। তো কোনো কারণে সেই সরস্বতী নদীটি শুকিয়ে গেছে, অথবা সরস্বতী নদীর দিকটা পরিবর্তন হয়ে গেছে, তার ফলে এখানে যেহেতু জলের প্রবাহটা বন্ধ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এতগুলো কারণের জন্য কি হয়েছে না, রাজস্থানে কিন্তু মরুভূমিটা সৃষ্টি হয়েছে। আর এই মরুভূমিটা কিন্তু ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে আলাদা কোনো ভাগ না, এটা কিন্তু একটা সমভূমিরই একটা অংশ বা পার্ট, ক্লাইমেটিক কন্ডিশনের কারণে সেটা কিন্তু একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, আর এই মরুভূমি যে বা সমভূমি, রাজস্থান যে সমভূমি, সেই সমভূমির কিন্তু আবার 5টা ভাগ আছে, সেই ভাগটা আমি পরের একটা ভিডিওতে আলোচনা করে দিব, যে রাজস্থান প্লেন, অল অ্যাবাউট রাজস্থান প্লেন বা রাজস্থান সমভূমি সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।